আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? প্রিয় শিক্ষার্থী, অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। এই মহামারী করোনা কালে তোমরা জানো, এক বছর যাবত আমরা বিগত এক বছর এই মহামারী দুর্যোগের মধ্যে আছি। ইনশাআল্লাহ আশা করি খুব শীঘ্রই আমরা এই দুর্যোগ কাটিয়ে আবার আগের মতোই সুদিনে আসবো ইনশাআল্লাহ, এবং আবার নিয়মিত ক্লাস করবো স্কুলে এসে। সেই আশা ব্যক্ত করে আমি তোমাদের ক্লাস শুরু করতে যাচ্ছি। সবাই অষ্টম শ্রেণীর বিজ্ঞান বই, খাতা, কলম সামনে নিয়ে বের হও। তোমরা জানো যে আমি আগের ক্লাসগুলোতে পরমাণু গঠন এই অধ্যায়টা করিয়েছি, এবং এখানে আমাদের কিছু অংশ বাকি আছে। এখানটায় আমরা শিখছিলাম কি শিখছিলাম, তোমাদের মনে আছে কিনা? যে পরমাণুর কি, অণু কি, পরমাণুর গঠন কি, কোন কোন বিজ্ঞানী পরমাণু সম্পর্কে ধারণা দিয়েছেন, সেই বিষয়ে কিন্তু আমি আলোচনা করেছি তোমাদের সাথে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা শুরু করবো আজকে তারপর থেকে পার্ট, যে পারমাণবিক সংখ্যা কি, ভর সংখ্যা কি, আইসোটোপ কি, এই বিষয়টা জানবো আমরা। তাহলে আমরা শিখবো কি আজকে? দেখো, কেন করো সবাই বোর্ডটা বের করো, তাহলে সহজে বুঝতে পারবে। আমরা ফার্স্টে শিখবো হচ্ছে পারমাণবিক সংখ্যা কি, পারমাণবিক সংখ্যা। তারপরে শিখবো হচ্ছে ভর সংখ্যা, আর তারপর আরেকটা জিনিস শিখবো আইসোটোপ। দেখো, এই তিনটা বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। এবং এখানে দেখো, সবচেয়ে মজার ব্যাপার, এখানে আমাদের কিছু ম্যাথ আসে, গাণিতিক বিশ্লেষণ আসে। তো এখানে ম্যাথগুলো পারলে সহজেই কিন্তু আমরা ফুল মার্ক পাই। তাহলে অবশ্যই কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে এই অধ্যায়ের ম্যাথগুলো কিন্তু আমাদের সুন্দর করে করতে হবে, যাতে আমরা সহজেই কি করি, মার্কগুলো পাই। দেখবা, এমন একটা অঙ্ক আসবে 3 লাইনের, এমন একটা অঙ্ক আসবে 3 লাইনের, 3 লাইনে অঙ্ক করলে কিন্তু আমরা ফুল 3 মার্কস পাবো। তার মানে কি, যদি এগুলো ভালো করে জানতে পারি তাহলে কিন্তু বুঝতে পারবো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা পার্ট 4 থেকে 6 বের করো। এখন আমি যদি তোমাদের বোঝাই দিই, ঠিক আছে, ওকে। এখন বইয়ের মধ্যে যে কথাগুলো আছে তোমাদের কিন্তু সেগুলো জানতে হবে। তাহলে এই বিষয়টা আমি তোমাদের পড়ে পড়ে সুন্দর করে বুঝিয়ে দেবো। তোমাদের ক্লাসে এরকম বুঝাইতাম, এখানেও সেভাবে বুঝাবো। ক্লাসে তোমাদের সুন্দর করে বোঝানোর চেষ্টা করবো, এখানেও সেভাবে বোঝানোর চেষ্টা করবো। তোমরা শুধু মনোযোগ সহকারে একটু শুনবে। প্রতিটি মৌলের আলাদা আলাদা পরমাণু রয়েছে, যেমন হাইড্রোজেন গ্যাসের পরমাণু অক্সিজেন গ্যাসের পরমাণু থেকে আলাদা। তার মানে কি বোঝানো হয়েছে? প্রতিটি মৌলের আলাদা আলাদা, প্রতিটি মৌলের আলাদা আলাদা। হাইড্রোজেনে H, অক্সিজেনে O, তার মানে প্রতিটি মৌলের আলাদা আলাদা কি আছে, পরমাণু আছে। যেমন হাইড্রোজেন গ্যাসের পরমাণু অক্সিজেন গ্যাসের পরমাণু থেকে আলাদা। তার মানে যদি পরমাণু আলাদা হয়, ধর্ম আলাদা হবে, এদের পার্থক্য থাকবে, এদের পারমাণবিক সংখ্যা আলাদা থাকবে, ভর সংখ্যা আলাদা থাকবে। তার মানে আমরা কিন্তু বুঝতে পারি যে ভর সংখ্যা, পারমাণবিক সংখ্যা সহজে বুঝতে পারবো। একটি মৌলের পরমাণু থেকে আরেকটি মৌলের পরমাণুর মধ্যে আকার, মানে একটি মৌলের পরমাণু থেকে আরেকটি মৌলের পরমাণুর ভর, ধর্ম, আকার এগুলো পার্থক্য হয়ে থাকে। এগুলো কি হয়ে থাকে? পার্থক্য। তোমরা একটু খেয়াল করো যে একটি মৌলের পরমাণু থেকে আরেকটি মৌলের পরমাণু কি হয়ে থাকে? ভর, ধর্ম, আকার এগুলো পার্থক্য হয়ে থাকে। তাহলে পার্থক্য হলে দুই ধরনের পরমাণু, এটা আমরা বুঝতে পারছি। এরপর দেখো, কেন এই পার্থক্য? এই পার্থক্য হওয়ার কারণটা কি? এখন দেখো, পরমাণুতে প্রোটন বা ইলেকট্রন সংখ্যার পার্থক্যের কারণে পরমাণু সমূহের মধ্যে পার্থক্য হয়ে থাকে। এক কথা মনে রাখবে, পরমাণুতে যে পার্থক্যটা, এই যে ধর্ম, ভর, এই পার্থক্যের কারণ কি? প্রোটন বা ইলেকট্রন, প্রোটন বা ইলেকট্রনের পার্থক্যের কারণে কিন্তু এই পার্থক্যটা হয়ে থাকে। তাই তোমরা কিন্তু একটু খেয়াল করতে পারো যে প্রোটন বা ইলেকট্রন সংখ্যার পার্থক্যের কারণে কিন্তু আমাদের এখানে দেখো, আমরা কিন্তু বুঝতে পেরে গেলাম যে কিসের কারণে পরমাণু পার্থক্য হয়ে থাকে। তোমরা প্রশ্ন লিখে রাখতে পারো, কিসের কারণে পরমাণুর পার্থক্য, কিসের কারণে পরমাণু পার্থক্য হয়ে থাকে। প্রশ্ন কিন্তু আমরা একটা পেয়ে গেলাম। তার মানে আমরা উত্তর হবে কি, পরমাণুর ইলেকট্রন বা প্রোটন সংখ্যার কারণে
পরমাণুর পার্থক্য হয়ে থাকে। তাহলে আমরা বুঝতে পারছি যে অবশ্যই আমাদের প্রোটন সংখ্যা যদি জানতে পারি, ব্যবহার করতে পারি, তাহলে আমরা ইলেকট্রন সংখ্যা পাবো। কোন মোলের একটি পরমাণুতে প্রোটন সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলা হয়। প্রশ্ন একটি খেয়াল করুন, কোন মোলের পরমাণুতে প্রোটন সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলা হয়। আমরা একটু মুছে দিয়ে লিখি, আবার খেয়াল করো। কোন মোলের একটি পরমাণুতে প্রোটন সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলে। দেখো আমরা ফার্স্টে কি লিখছিলাম যে পারমাণবিক সংখ্যা কি। তাহলে পারমাণবিক সংখ্যা যদি আমরা বুঝতে চাই, তাহলে আমাদের কিন্তু বুঝতে হবে কি যে পারমাণবিক সংখ্যা হলো কোন মোলের একটি পরমাণুতে প্রোটন সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলে। তাহলে প্রোটন সংখ্যাকে কি বলে? পারমাণবিক সংখ্যা বলে। তাহলে আমরা সংখ্যা পেয়ে গেলাম। হাইড্রোজেনের একটি পরমাণুতে একটি প্রোটন আছে। খেয়াল করো, হাইড্রোজেনের একটি পরমাণুতে একটি প্রোটন আছে। দেখো হাইড্রোজেনের একটি পরমাণুতে একটি প্রোটন আছে, তাহলে আমরা বলতে পারি হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1। তার মানে আমরা কিন্তু সহজভাবে বইটা পড়ে কিন্তু মনে রাখতে পারি। তাহলে হাইড্রোজেনের মানে আমরা আগে পড়ছি কি কোন মোলের পরমাণুতে যে কয়টি প্রোটন আছে, ওই সংখ্যাকে বলা হয় পারমাণবিক সংখ্যা। তার মানে পরমাণুর প্রোটন সংখ্যা আর পারমাণবিক সংখ্যা 1। সহজে বুঝতে পারছি। তাহলে হাইড্রোজেনের যদি একটি পরমাণুতে একটি প্রোটন থাকে, তাহলে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? 1। তার মানে যদি আমি তোমাকে প্রশ্ন করি হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? আচ্ছা, তাহলে আমরা সহজে বলতে পারবো 1। তারপরে দেখো অক্সিজেনের একটি পরমাণুতে 8টি প্রোটন আছে। অক্সিজেনের একটি পরমাণুতে, তাহলে আরেকটা লিখি, অক্সিজেনের একটি পরমাণুতে 8টি প্রোটন আছে। আচ্ছা, তোমরা খেয়াল করো একটু যে এই অক্সিজেনের একটি পরমাণুতে 8টি প্রোটন আছে। এখন যদি তোমাকে প্রশ্ন করি, বলো তো অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত? তুমি বলতে পারবে? অবশ্যই বলতে পারবে। তার মানে তোমাকে বুঝতে হবে যে অক্সিজেনের যে পরমাণুতে যে কয়টি প্রোটন আছে ওটাকেই বলা হয় পারমাণবিক সংখ্যা। তার মানে আমরা বলতে পারি অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত? তাহলে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 8। তাহলে আমরা সহজেই কয়টা জিনিস শিখলাম যে পারমাণবিক সংখ্যা কাকে বলে এবং কোন মোলের পরমাণু থেকে কিভাবে পারমাণবিক সংখ্যা আমরা বের করতে পারি সেই বিষয়ে আমরা ক্লিয়ার করলাম। এখন দেখো, তার মানে আমরা বলতে পারি কার্বনের পারমাণবিক সংখ্যা 6। তাহলে কার্বনের পারমাণবিক 6 বলতে কি বুঝি? খেয়াল করো, আরেকটু ক্লিয়ার করি। তোমাদের একটু মনোযোগ বাড়াতে হবে। আমরা স্কুলে সরাসরি রিডিং করে বই থেকে একটা বের করতাম, প্রশ্নগুলো বুঝতাম, তারপরে করতাম। আমরা ওইরকমই করব, জাস্ট একটু তুমি এবং আমরা একটু আলাদা। এখন দেখো কার্বনের, আমি যদি প্রশ্ন করি কার্বনের পারমাণবিক সংখ্যা 6। আচ্ছা, কার্বনের পারমাণবিক সংখ্যা 6
হলে কার্বনের প্রোটন সংখ্যা কত? আচ্ছা, তাহলে দেখো আমরা কি শিখছি? পারমাণবিক সংখ্যা যা প্রোটন সংখ্যা যায়, তাহলে আমরা উত্তর লিখব কার্বনের প্রোটন সংখ্যা সরি। দেখো সহজেই কিন্তু আমরা অ্যানসারটা বের করতে পারবো যদি তুমি বুঝতে পারো, এবং না বুঝতে পারলে কিন্তু পার্ট বাই পার্ট যদি তুমি না বুঝতে পারো তাহলে কি কখনো তুমি অ্যানসার করতে পারবে ঠিক মতো। কারণ আমার যদি কোনো প্রশ্ন দিয়ে বলে যে কার্বনের পারমাণবিক সংখ্যা 6 বলতে কি বোঝো, তাহলে কিন্তু তার প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা, পারমাণবিক সংখ্যা বিবরণ দিয়ে কিন্তু তোমাকে অ্যানসারটা বের করতে হবে। তাহলে তোমাকে মাথায় রাখতে হবে যে আমার বোর্ড বইটা, এই যে আমাদের বোর্ড বইটা, এটা কিন্তু তোমাকে ভালো করে জানতে হবে যে ভিতরে কি আছে। দেখবা আমরা অনেক সময় কিন্তু সৃজনশীল প্রশ্ন খুঁজি যে ক খ গ ঘ উত্তর কোথায় আছে বা কিভাবে আছে, এগুলো কিন্তু আমরা পারি না। কেন পারি না? আমরা বইটা সম্পর্কে জানি না। যদি বইটা সম্পর্কে জানি তাহলে কিন্তু আমরা সহজে অ্যানসার লিখতে পারি। এরপর দেখো, তাহলে আমরা বুঝতে পারি একটি পরমাণুতে প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা সমান। এরপর আসি ইলেকট্রন সংখ্যা। আচ্ছা, ইলেকট্রন সংখ্যা যদি বলি, আরেকটা প্রশ্ন করি আমরা এখান থেকে যে কার্বনের ইলেকট্রন সংখ্যা কত? কার্বনের ইলেকট্রন সংখ্যা কত? আচ্ছা, কার্বনের ইলেকট্রন সংখ্যা কত এটা বের করতে হলে আমাকে এটা লিখতে হবে কোন মৌলের পরমাণুতে যে কয়টি প্রোটন থাকে সেই কয়টি ইলেকট্রন থাকে। তার মানে কি বোঝাচ্ছে যে প্রোটন সংখ্যা ও ইলেকট্রন সংখ্যা সমান। তার মানে আমরা বুঝতে পারলাম কোন মোলের পরমাণুতে যে কয়টি প্রোটন আছে ওই কয়টি ইলেকট্রন থাকে। তার মানে কি বোঝালো যে প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সমান। তাহলে আমরা কি বললাম, কোন মোলের পরমাণুতে যে কয়টি প্রোটন আছে ওই কয়টি পারমাণবিক সংখ্যা, ওই সংখ্যাকে বলা হয় পারমাণবিক সংখ্যা। আবার প্রোটন সংখ্যা, কোন মোলের প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সমান। তাহলে কিন্তু আমরা ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল। এখন আমাদের বাকি থাকলো কি, আমরা ফার্স্টে পড়ছিলাম যে পরমাণু হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের সমানে গঠিত। তা আমরা পেয়ে গেলাম কি, ইলেকট্রন পাইছি, প্রোটন পাইছি, নিউট্রনটা বাকি। এখন নিউট্রন তোমাকে বের করতে হলে, নিউট্রনটা কিন্তু তোমার সরাসরি কার সাথে মিল নেই। নিউট্রন সংখ্যা বের করতে হলে আমাদের একটা সূত্র পড়তে হবে এবং ওই সূত্র থেকে আমাদের নিউট্রন সংখ্যা বের করতে হবে। তাহলে আমরা সূত্রটা মুখস্থ করে নেব এবং এখান থেকে কিন্তু এই সূত্র দিয়ে আমাদের অঙ্ক করতে হবে। একটু খেয়াল করো, আমরা দেখাই দিচ্ছি। তাহলে আমরা এই পর্যন্ত বুঝতে পারছি সবাই, প্রিয় শিক্ষার্থীরা? আশা করি তোমরা বুঝতে পারছো এবং নিজেরা আরেকটু বোঝার চেষ্টা করবে। কারণ দেখবা যে আমি যতটুকু বুঝাবো, তুমি যদি একটু বোঝার চেষ্টা করো আমার থেকে তুমি বেশি বুঝতে পারবে। তার মানে বুঝতে হবে তোমাকে একটু। দেখো এটা কিন্তু আমাদের সূত্র, খেয়াল করো সবাই। কোন মৌলের ভর সংখ্যা সমান পরমাণুতে প্রোটন সংখ্যা, মানে প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা। তাহলে আমরা সেটা বুঝতে পারলাম যে কোন মৌলের ভর সংখ্যা, এক কথায় হচ্ছে ভর সংখ্যা সমান সমান প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। এখন যদি আমি কোন মৌলের ভর সংখ্যা জানি, যেমন যদি বলি যে আমি কোন মৌলের ভর সংখ্যা আমি জানি, প্রোটন সংখ্যা জানি, নিউট্রন সংখ্যা বের করব, তাহলে কিভাবে বের করব খেয়াল করো। তাহলে লিখব প্রোটন সংখ্যা সমান সমান ভর সংখ্যা বিয়োগ নিউটন সংখ্যা।
তাহলে কিন্তু আমরা সূত্র দুটো পেলাম। একটু খেয়াল করো সবাই যে যদি আমাদের কোন মৌলের প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যা দেওয়া থাকে, কোন মৌলের প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যা দেওয়া থাকে, যদি বলে ভর সংখ্যা বের করো, তাহলে আমরা ভর সংখ্যা সমান সমান সূত্র লিখে মান বসালে যোগ করলে হয়ে যাবে। আবার যদি বলে কোন মৌলের ভর সংখ্যা এত, নিউট্রন সংখ্যা এত, তাহলে প্রোটন সংখ্যা কত, তাহলে তোমাকে কি করতে হবে, প্রোটন সংখ্যা সমান সমান ভর সংখ্যা বিয়োগ নিউট্রন সংখ্যা লিখলে আমরা প্রোটন সংখ্যা পেয়ে যাব। দুইটা গেল। আরেকটা হচ্ছে যদি আমাদের বলে নিউট্রন সংখ্যা সমান সমান ভর সংখ্যা বিয়োগ প্রোটন সংখ্যা। আশা করি বুঝতে পারছি যে নিউট্রন সংখ্যা সমান সমান ভর সংখ্যা বিয়োগ প্রোটন সংখ্যা। তার মানে যখন যে মান দেওয়া থাকবে ওই মান দেখে তোমাকে যে সূত্র প্রয়োজন সেই সূত্র প্রয়োগ করে অ্যানসার করতে হবে। দেখো উদাহরণস্বরূপ একটা অঙ্ক দেওয়া আছে আমাদের বইয়ে। ক নামক একটি মৌলের পারমাণবিক সংখ্যা 17, ভর সংখ্যা 35 হলে ওই মৌলের পরমাণুতে কয়টি ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন আছে। তাহলে আমরা সহজেই কিন্তু ইলেকট্রন, প্রোটন, নিউট্রন বের করতে পারবো। কিভাবে বের করব একটু খেয়াল করো, সহজেই আমরা বের করব। তাহলে লিখবো আমরা, দেওয়া আছে আচ্ছা দেওয়া আছে পারমাণবিক সংখ্যা আর ভর সংখ্যা দেওয়া আছে। আচ্ছা অঙ্কটা লিখি আমরা। দেওয়া আছে ক নামক পরমাণু, একটু সময় মনোযোগ সহকারে খেয়াল করো একটা, তাহলে এখান থেকে তোমার একটা অঙ্ক আসবে কনফার্ম, কোনো সন্দেহ নাই। এই সূত্র দিয়ে একটা অঙ্ক আসবে আমাদের। ক নামক পরমাণুর পারমাণবিক সংখ্যা 17, ক নামক পরমাণুর ভর সংখ্যা 35। আচ্ছা এই যে এত সময় বক বক করে আসলাম, বাংলা কথা বললাম আর কি, কিছু মনে করো না, বক বক করে আসলাম, সেটা হচ্ছে এই পারমাণবিক সংখ্যা সমান সমান কি, প্রোটন, তারপরে আছে কি ইলেকট্রন। তার মানে যদি আমি বুঝতে পারি যে পারমাণবিক সংখ্যা সমান সমান প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা, তাহলে কিন্তু আমি সহজেই অঙ্ক করতে পারবো। তাহলে এখানে দেখো খেয়াল করো, এখানে আমরা কি লিখবো যে আমরা জানি ফার্স্টে প্রোটন বের করব। আমরা জানি প্রোটন সংখ্যা সমান সমান ভর সংখ্যা বিয়োগ পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা। আচ্ছা যদি আমরা ফার্স্ট আমরা নিউটন বের করব, সরি আমরা নিউটন বের করি আগে, তাহলে আমাদের সহজ হবে নিউটন সংখ্যা। আচ্ছা এখানে তাহলে কি হবে, প্রোটন সংখ্যা। আমরা নিয়ম মতো বের করি। দেখো তাহলে এখানে ভর সংখ্যা দেওয়া আছে 35 বিয়োগ প্রোটন সংখ্যা। পারমাণবিক সংখ্যাই হচ্ছে প্রোটন সংখ্যা। আবার বলতেছি পারমাণবিক সংখ্যা হচ্ছে প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যা হচ্ছে ইলেকট্রন সংখ্যা। একটু খেয়াল করো, তাহলে বিয়োগ করলে কত হবে, দেখো 7 কত হবে 15 হবে 8 হাতে 1 18। তাহলে আমরা নিউটন সংখ্যা পেয়ে গেলাম কত, 18। আচ্ছা যদি এখন নিউটন সংখ্যা পেয়ে যাই তাহলে আমরা প্রোটন সংখ্যা বের করতে পারবো। আমরা এটাকে বুঝতে পারছো সবাই, প্রোটন সংখ্যা বের করে ফেলছি। এরপর আমরা বের করব এটা বললাম। এরপর আমরা লিখব
আমরা জানি প্রোটন সংখ্যা সমান সমান ভর সংখ্যা বিয়োগ নিউটন সংখ্যা। দেখো ভর সংখ্যা কত 35, নিউটন সংখ্যা পাইছি কত 18, তাহলে বিয়োগ করলে কত হবে কত। তাহলে আমরা প্রোটন সংখ্যা পেয়ে গেলাম, ইলেকট্রন সংখ্যা বের করতে পারবো। তার মানে এই যে নিয়ম আমরা করলাম এই নিয়মে কিন্তু আমরা যে কোনো একটা অঙ্ক সমাধান করতে পারবো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আশা করি আমার কথাগুলো বুঝতে পারছো এবং অঙ্কগুলো বুঝতে পারছো। এই অনুযায়ী আমাদের অঙ্কগুলো করলে ইনশাআল্লাহ আমরা প্রত্যেকটা পার্ট আমরা ইনশাআল্লাহ আগায় যেতে পারবো। তাহলে তোমাদের কি করতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। এই সূত্র অনুযায়ী দেখবা বইতে আরো কিছু উদাহরণ আছে, উদাহরণগুলো তোমরা সুন্দর করে করবে এবং যদি সুন্দর করে করতে পারো তাহলে আমরা এখানে ভালো করতে পারবো। ভালো করতে না পারলে কিন্তু তোমাদের কিন্তু কখনোই আমাদের ভালো হবে না। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। এইটাই বাসায় পড়া হবে। আগামী ক্লাসে ইনশাআল্লাহ তোমাদের সাথে দেখা হবে। পরবর্তী এরপর থেকে শুরু করবো আমরা ইনশাআল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকো, কিন্তু বাসায় গিয়ে পড়াশোনা করতে হবে, নিজেকে সুরক্ষিত রাখতে হবে, পরিবারকে রাখতে হবে এবং সবাইকে রাখতে হবে। আল্লাহ হাফেজ।